আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্মল ইন্টেস্টাইন নিয়ে। সো এর আগে আমরা ইসোফেগাস এবং স্টোমাক ডিওডেনাম নিয়ে আলোচনা করে ফেলেছি। সো এরপরেই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে আসতেছে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। সো প্রথম থেকে যদি আমরা একটু রিক্যাপ করি যে জিআইটির কি কি পার্ট আছে, সেটা হচ্ছে প্রথমেই আছে আমাদের ইসোফেগাস, মাউথ অ্যান্ড ওরাল ক্যাভিটির পরে আর কি ইসোফেগাস, দেন হচ্ছে স্টোমাক, তারপরে ডিওডেনাম, তারপরে জেজুনাম, আইলিয়াম, তারপর হচ্ছে কোলন, তারপরে রেকটাম এন্ড লাস্ট হচ্ছে অ্যানাল ক্যানেল। সো এর মধ্যে ডিওডেনামটা স্টোমাকের সাথে ক্লোজলি রিলেটেড এবং ডিজিজগুলো সিমিলার হওয়ার কারণে স্টোমাক এবং ডিওডেনাম আমরা একসাথে আলোচনা করে ফেলেছি। এখন স্মল ইন্টেস্টাইন আলোচনা করব, মানে হচ্ছে আমরা জেজুনাম এবং আইলিয়াম নিয়ে আলোচনা করব। সো এর মধ্যে জেজুনাম এবং আইলিয়াম এই দুইটার মধ্যে কিন্তু ক্লিয়ার কোনো ডিস্টিংশন নাই। অর্থাৎ আমি এরকম কোনো ডিমার্কেটিং পয়েন্ট নাই যে এই পয়েন্টের আগের অংশটুকু হচ্ছে জেজুনাম, এই পয়েন্টের পরের অংশটুকু হচ্ছে আইলিয়াম, এরকম কিছু নাই। জাস্ট ফিচারের মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো দেখে আমরা আলাদা করতে পারি যে কোনটা জেজুনাম আর কোনটা হচ্ছে আইলিয়াম। সো আজকে আমি প্রথমেই অ্যানাটমি এবং কিছু বেসিক ফিজিওলজি আলোচনা করব, যেটা আসলে পরবর্তীতে লাগবে ডিজিজের প্যাথোফিজিওলজিটা বোঝার জন্য। সো জেজুনাম এবং আইলিয়াম বলা হয় যে জেজুনামটা হচ্ছে প্রক্সিমাল, মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রক্সিমাল যে পার্টটা সেটা হচ্ছে জেজুনাম, আর ডিস্টাল পার্টটা হচ্ছে আইলিয়াম। এবং লেন্থ কতটুকু, স্মল ইন্টেস্টাইনের লেন্থ যদি চিন্তা করা হয়, অ্যাভারেজে দেখা যায় যে এটার লেন্থ হচ্ছে 600 সেন্টিমিটার অথবা 6 মিটার। স্টাডিতে বিভিন্ন রকমের রেঞ্জ পাওয়া গেছে, 300 থেকে 850 পর্যন্ত পাওয়া গেছে, যে 300 সেন্টিমিটার পর্যন্ত এরকম কমও হইতে পারে অথবা 850 পর্যন্ত এরকম বেশি হইতে পারে। তবে অ্যাভারেজ আমরা ধরবো 6 মিটার বা 600 সেন্টিমিটার। তো এর মধ্যে জেজুনাম কতটুকু, আইলিয়াম কতটুকু? সো বলা হয় যে জেজুনাম হচ্ছে প্রক্সিমাল 40% বা 2/5, প্রক্সিমাল 2/5 অথবা 40% হচ্ছে জেজুনাম, আর আইলিয়াম হচ্ছে ডিস্টাল 3/5 অথবা 60%। তো এখন যে ফিচারের যে পার্থক্যের কথা বললাম, তাহলে সেই পার্থক্যগুলো কি? জেজুনামের যে লুমেনটা, সেই লুমেনটা হচ্ছে ওয়াইডার। তাহলে ওয়াইড লুমেন, ওয়াইড লুমেন, এটা হচ্ছে লুমেন। লুমেন হচ্ছে এখানে ওয়াইড, এখানে হচ্ছে ন্যারো। ন্যারো ওয়ালের যে থিকনেস, ওয়ালটা হচ্ছে এখানে থিক, আর এখানে হচ্ছে থিন, মানে কম্পারেটিভলি তুলনামূলকভাবে। তারপরে ভালভুলি কনিভেন্টিস নামক কিছু মিউকোসাল ফোল্ড থাকে। মিউকোসাল ফোল্ড গুলো কিরকম, যে এই যদি হয় আমার ইন্টেস্টাইনের একটা সেগমেন্ট, এইখানে মিউকোসাটার মধ্যে বেশ কিছু ফোল্ড থাকে, যেরকম ফোল্ড থাকে, ঠিক আছে, ফোল্ড থাকে। সেই ফোল্ড গুলো কিন্তু পুরো ফুল থিকনেস জুড়ে থাকে। তো যখন আমরা এক্সরেতে দেখি, এক্সরে দেখলে কিন্তু এরকম ফুল থিকনেস জুড়ে এরকম কিছু দাগ আমরা দেখতে পাই স্মল ইন্টেস্টাইন। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই লুপটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের লুপ। আর লার্জ ইন্টেস্টাইনে কি থাকে, লার্জ ইন্টেস্টাইনে থাকে হস্ট্রেশন। হস্ট্রেশনের জন্য কি থাকে সেখানে, ইনকমপ্লিট এরকম কতগুলো ফোল্ড থাকে। কিন্তু এই যে স্মল ইন্টেস্টাইনের যে মিউকোসাল যে ফোল্ডটা, সেটা কিন্তু কমপ্লিট ফোল্ড, টোটালটাকে এনসার্কেল করে থাকে, এবং এগুলাকে বলা হয় ভালভুলি কনিভেন্টিস। কনিভেন্টিস। তো এই ভালভুলি কনিভেন্টিস এইটা হচ্ছে মোর প্রমিনেন্ট ইন জেজুনাম। তাহলে এখানে আমরা লিখি ভালভুলি কনিভেন্টিস মোর প্রমিনেন্ট, আর এখানে হচ্ছে লেস প্রমিনেন্ট। এরপরে থাকতেছে হচ্ছে মেসেন্টারি। মেসেন্টারিটা কি? মেসেন্টারি হচ্ছে যে আমাদের জিআইটির একটা পেরিটোনিয়াল যে লেয়ার থাকে, সেই লেয়ারটা যেটাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্টেড করে রাখছে, যে ফোল্ডটা, সেটাই হচ্ছে আমাদের মেসেন্টারি। এটাকে হোল্ড করে রাখে টোটালটা অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, এটা হচ্ছে মেসেন্টারি। সো এই মেসেন্টারির মধ্যে দিয়ে কিন্তু এই স্মল ইন্টেস্টাইনের, শুধু স্মল ইন্টেস্টাইন না, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এদের যে ব্লাড সাপ্লাই বা যে নার্ভ গুলো, এগুলো কিন্তু মেসেন্টারির মধ্যেই থাকে। সো মেসেন্টারিটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এরপর আসতে হচ্ছে মেসেন্টারি। মেসেন্টারিটা আবার হচ্ছে বেশি প্রমিনেন্ট বা থিক কার ক্ষেত্রে? আইলিয়ামের ক্ষেত্রে। আইলিয়ামের ক্ষেত্রে হচ্ছে থিক মেসেন্টারি, এখানে হচ্ছে থিন মেসেন্টারি। আর এরপর আসতে হচ্ছে পেয়ার্স প্যাচেস, যেটা হচ্ছে আমাদের আইলিয়ামে থাকে, জেজুনামে অত বেশি থাকে না। পেয়ার্স প্যাচেস এখানে থাকে মোর, আইলিয়ামে থাকে মোর, জেজুনামে অত বেশি থাকে না, লেস থাকে। সো এই যে যে ফিচার গুলো, এই ফিচার গুলো দেখে আমরা আলাদা করতে পারবো যে হ্যাঁ এই অংশটুকু হচ্ছে জেজুনাম, এই অংশটুকু হচ্ছে আইলিয়াম। কিন্তু
ক্লিয়ার ডেফিনেটিভ একটা ডিমার্কেটিং যে লাইন, সেরকম কোনো লাইন নাই। এখন অ্যানাটমি আমি বুঝতে পারলাম, এবার আমাদের লাগবে হচ্ছে ফাংশন। সো ফাংশনের মধ্যে আমরা যদি বলি যে স্মল ইন্টেস্টাইনের ফাংশনটা কি, স্মল ইন্টেস্টাইনের মেইন ফাংশন হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে কি জেজুনামেও ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, আইলিয়ামেও ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে। সো দুইটার ক্ষেত্রে কিন্তু একই ফাংশন হবে, কিন্তু শুধু আইলিয়ামের স্পেসিফিক কিছু এক্সট্রা ফাংশন আছে যেটা জেজুনাম করতে পারে না। সো স্পেসিফিক টু আইলিয়াম কি, যে আইলিয়ামের মধ্যে স্পেসিফিক্যালি টার্মিনাল আইলিয়ামে দুইটা জিনিস অ্যাবজর্পশন হয় যেটা অন্য কোথাও হয় না। একটা হচ্ছে ভিটামিন বি 12, আর একটা হচ্ছে বাইল অ্যাসিড। বাইল অ্যাসিড। সো যদি কোনো কারণে জেজুনাম কাটা পড়ে কোনো একটা অপারেশনের জন্য, জেজুনাম আমি কেটে ফেললাম, তাহলে কি হবে, বা যে কোনো ভাবে জেজুনাম লস হইলো, সেই জেজুনামের ওই অংশটুকুর ফাংশনটা ডাইজেশন অ্যাবজর্পশন সেটাকে টেক ওভার করতে পারবে আইলিয়াম। সো আইলিয়াম ক্যান কম্পেনসেট জেজুনাম বা কমপ্লিমেন্ট করতে পারে জেজুনামকে, বাট নট ভাইস ভার্সা। সো জেজুনাম কিন্তু কখনোই, জেজুনামে যদি আইলিয়াম কেটে ফেলি, জেজুনামে কখনোই ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হবে না, কখনোই সেখানে বাইল অ্যাসিড অ্যাবজর্পশন হবে না। কেন? কারণ এই দুইটা অ্যাবজর্পশনের যে রিসেপ্টর গুলো, যখনই অ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইনাল সেলের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে পার্টিকেল গুলা, নিউট্রিয়েন্ট গুলো, তারপরে সেগুলো ইন্টারনালাইজ হয়। তো এই যে এগুলো অ্যাবজর্পশনের জন্য যে রিসেপ্টর গুলো লাগে, সেগুলো আছে শুধুমাত্র আইলিয়ামের মধ্যে, স্পেসিফিক্যালি টার্মিনাল আইলিয়াম। তো আমি যদি টার্মিনাল আইলিয়াম কোনোভাবে কোনো কারণে রিসেকশন করা লাগে, তাহলে কিন্তু এই ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি হবে, বাইল অ্যাসিডের ডেফিসিয়েন্সি হবে, বাইল অ্যাসিড গুলো সার্কুলেশনে আসবে না। বাইল অ্যাসিড যখন অ্যাবজর্পশন হয় তখনই তার সাথে কিন্তু কি হয়, ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো অ্যাবজর্পশন হয় এই বাইল অ্যাসিডের সাথে, অর্থাৎ ADE, K। অর্থাৎ শুধু বাইল অ্যাসিডের ডেফিসিয়েন্সি হবে তা না, এই ADE, K এগুলোরও ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। আর এদিকে বি 12 এর ডেফিসিয়েন্সি হবে। বি 12 এর ডেফিসিয়েন্সি হইলে কি হয়, বি 12 এর ডেফিসিয়েন্সি হইলে অ্যানিমিয়া হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করবে তখন সেখান থেকে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এদিকে বাইল অ্যাসিড যখন কমে যাবে, যে লস হয়ে যাচ্ছে, ইন্টেস্টাইনে লস হয়ে যাচ্ছে, বাইল অ্যাসিড কি করে, বাইল অ্যাসিড হচ্ছে ইন্টেস্টাইনকে ইরিটেট করবে, ডায়রিয়া করবে, ডায়রিয়া হবে। অন্যদিকে এই বাইল অ্যাসিড গুলো অ্যাবজর্পশনের মাধ্যমে কি হচ্ছিল, এন্টারোহেপাটিক সার্কুলেশনে মাধ্যমে সারা ব্লাডে ফেরত আসতেছিল, লিভারে ফেরত চলে আসতেছিল, বাইলের সাথে আবার সিক্রেট হচ্ছিল। তো যখন এই বাইল অ্যাসিড সব লস হয়ে যাচ্ছে, তখন কি হবে, বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাবে, বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে গেলে তখন কি হবে, সেখানে বাইল সুপার স্যাচুরেটেড হয়ে যাবে এবং গল স্টোন ফর্মেশনের রিস্ক বেড়ে যাবে। তাহলে লেস বাইল অ্যাসিড ইন বাইল, তাহলে কি হবে, সুপার স্যাচুরেশন। সুপার স্যাচুরেশন যদি হয়, সুপার স্যাচুরেশন হলে গল স্টোন ফর্মেশন হবে, গল স্টোন। তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কখন হবে, সমস্যাগুলো হবে যখনই আমি আইলিয়াম রিসেক্ট করব, আইলিয়াম যদি কেটে ফেলি। এবং আরো একটা ব্যাপার আছে যে আইলিয়ামে এই যে ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে, এর মধ্যে ওয়াটার অ্যাবজর্পশনের বেশিরভাগই হয় আইলিয়ামে। সো আইলিয়াম যদি কেটে ফেলি তখন কি হবে, ওয়াটার অ্যাবজর্পশন হবে না, ওয়াটার অ্যাবজর্পশন কমে যাবে। কমে গেলে কি হবে, সেই ওয়াটার কই যাবে, সেই ওয়াটার স্টুলের সাথে বের হবে, অর্থাৎ তখন কিন্তু স্টুলটা হয়ে যাবে লুজ স্টুল, অর্থাৎ এটার জন্য কিন্তু ডায়রিয়া হবে। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্মল ইন্টেস্টাইনে জেজুনাম আইলিয়াম দুজনেরই ফাংশন কাছাকাছি, কিন্তু এর মধ্যে মোর সিগনিফিক্যান্ট, মোর ভ্যালুয়েবল আমাদের জন্য হচ্ছে আইলিয়াম। সো যে কোনো কারণে যদি আমাদের ইন্টেস্টাইন রিসেক্ট করা লাগে, আমরা উই ওয়ান্ট টু প্রিজার্ভ আইলিয়াম, কিন্তু যদি করতে না পারি তাহলে আমাদেরকে এই কনসিকুয়েন্স গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু আমাদেরকে ওই রিসেকশনের পরই শুরু করে ফেলতে হবে। যেমন আমার বি 12 ডেফিসিয়েন্সি হবে আমি জানি, তাহলে বি 12 ডেফিসিয়েন্সি হবে, এটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, বি 12 সাপ্লিমেন্টেশন দিতে হবে। তো এখন ইন্টেস্টাইন দিয়ে তো মানে এন্টেরালি ওরালি সাপ্লিমেন্টেশন দিয়ে তো লাভ নাই, কারণ অ্যাবজর্পশনই তো হবে না। সো এটা অবশ্যই আমাকে পারেন্টেরাল সাপ্লিমেন্টেশন দিতে হবে, পারেন্টেরাল সাপ্লিমেন্টেশন কিভাবে দেওয়া হয়, IM ইনজেকশনের মাধ্যমে দেওয়া দেওয়া হয়। এই বি 12টা IM ইনজেকশন, আইএম ইনজেকশন মার্কেটে পাওয়া যায়, ইনজেকশন মেকোলাজিন নামে পাওয়া যায়, মেকোলাজিন 500 মাইক্রোগ্রাম থাকে এক অ্যাম্পুলে। এটা হচ্ছে যার রিকোয়ারমেন্ট যত, ইনিশিয়ালি একটা লোডিং ডোজ দিয়ে পরবর্তীতে মেইনটেনেন্স হিসেবে একটা রেগুলার ইন্টারভ্যালে এটা দেওয়া হয়, IM দেওয়া যায়, IV দেওয়া যায়। সো এটা অবশ্যই কিন্তু পারেন্টেরালি দিতে হবে, কারণ এন্টেরালি দিয়ে আসলে লাভ নাই, সেটা অ্যাবজর্পশনই হবে না। অন্যদিকে আবার ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো ADE, K এগুলোরও ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। তো এগুলোরও যে নর্মাল যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে মেইনটেইন করার জন্য যেভাবে দেওয়া লাগে, এগুলো কিন্তু পারেন্টেরালি দিতে হবে, এন্টেরালি দিয়ে কোনো লাভ নেই।
তারপরে যে বাইল অ্যাসিড যেটা হচ্ছে লস হয়ে যাচ্ছে সেটারও কিছু একটা করতে হবে। সেই বাইল অ্যাসিড লসের জন্য কি হবে, আমার ডায়রিয়া হবে, ইরিটেট করবে। তো বাইল অ্যাসিডটাকে সিকুয়েস্টার করে রাখার জন্য বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন পাওয়া যায়, যেটার নাম হচ্ছে কোলেস্টাইরামিন, সেটা দিতে হবে। কোলেস্টাইরামিন, এটা দিতে হবে। তাহলে যখনই আমি আইলিয়াম রিসেকশন করবো তখনই কিন্তু আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই সাপোর্ট গুলো তাকে দিতে হবে। এবং তার যে যে ডায়রিয়া হবে তাকে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট দিতে হবে, লোপেরামাইড দিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে তাকে দিতে হবে। তো তাইলে এটা আমরা আলোচনা করতেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের অ্যানাটমি অ্যান্ড রিলেভেন্ট ফিজিওলজি। এর পাশে সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাইটা কি। স্মল ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাইটা হচ্ছে যে আমরা জানি ওভারঅল জিআইটির ক্ষেত্রে জিআইটির ক্ষেত্রে আমাদেরকে এমব্রায়োলজিটা ভেরি ইম্পর্টেন্ট। জিআইটির ক্ষেত্রে আমরা জানি যে ফোরগাট একটা অংশ আছে আপ টু মেজর ডিউরানাল প্যাপিলা, তারপরে একটা অংশ আছে হচ্ছে মিড গাট, মেজর ডিউরানাল প্যাপিলা থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত, মানে রাইট টু থার্ড এন্ড লেফট ওয়ান থার্ড জাংশন পর্যন্ত, আর বাকি অংশটা হচ্ছে হাইন্ড গাট। সো এখানে জেনারেল রুল অফ থাম কি, জেনারেল রুল অফ থাম হচ্ছে ফোর গাটের সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক। মিড গাটের সাপ্লাই দিবে সুপেরিয়র মেসেন্টারিক আর্টারি। এই যে এখানে কিন্তু মেসেন্টারি চলে আসতেছে, যেটা আমরা বলছিলাম যে এটা একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম হুইচ অ্যাটাচেস দ্য ইন্টেস্টাইন উইথ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আর হাইন্ড গাটকে সাপ্লাই দিবে কি ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। মেসেন্টারিক আর্টারি। তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু স্মল ইন্টেস্টাইনটা মিড গাটের পার্ট, সো এটার সাপ্লাই কে দিবে, এটা সাপ্লাই দিবে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। সো কোনো কারণে যদি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি যদি ব্লক হয় বা এখানে কোনো প্রবলেম হয়, এখানে কোনো অক্লুশন ডেভেলপ করে, এখানে কোনো ইস্কেমিয়া হয়, তাহলে কি সাফারার কি হবে, সাফারার হবে কিন্তু স্মল ইন্টেস্টাইন। সো এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। সো এখন আমরা চলে আসি যে স্মল ইন্টেস্টাইনে ওভারঅল কি কি ধরনের সার্জিক্যাল ডিজিজ হইতে পারে। ডিজিজেস অফ দ্য স্মল ইন্টেস্টাইন। সো কি কি ডিজিজ হয়, এক নম্বরে আমরা বলতে পারি ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে, ইনফ্লামেটরি, যার মধ্যে আছে হচ্ছে আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আমরা জানি যে আলসারেটিভ কোলাইটিস আছে, ক্রনস ডিজিজ আছে। এর মধ্যে ক্রনস ডিজিজটাই সাধারণত হয়, কারণ আলসারেটিভ কোলাইটিস টোটালি কোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে, ক্রনস ডিজিজ এনিহোয়ার ইন দ্য জিআইটি হতে পারে। সো এখানে আইবিডি বলতে আমরা মূলত ক্রনস ডিজিজ বোঝাচ্ছি। এরপরে দুই নাম্বার আসতেছে হচ্ছে ইনফেক্টিভ কিছু কন্ডিশন আছে। ইনফেক্টিভ কন্ডিশন যেমন হচ্ছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিউবারকুলোসিস অ্যান্ড টাইফয়েড। টিউবারকুলোসিস এন্ড টাইফয়েড। এরপর আসতেছে হচ্ছে কিছু নিওপ্লাজম থাকবে, বিনাইন এন্ড ম্যালিগনেন্ট নিওপ্লাস্টিক কন্ডিশন, বিনাইন এন্ড ম্যালিগনেন্ট টিউমার আছে কিছু। এরপর আছে হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এর মধ্যে আছে হচ্ছে ডাইভার্টিকুলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাইভার্টিকুলাম ফর্ম হতে পারে। ডাইভার্টিকুলাম হচ্ছে কি, এটা হচ্ছে আউট পাউচিং, বাইরের দিকে এরকম একটা ইন্টেস্টাইনের একটা লুপ আছে, সেখান থেকে একটা অংশ এরকম বাইরের দিকে বের হয়ে গেলে এটা হচ্ছে ডাইভার্টিকুলাম। এবং ডাইভার্টিকুলাম থেকে বেশ কিছু কমপ্লিকেশন হতে পারে, ডাইভার্টিকুলাইটিস হতে পারে, এখানে ব্লিডিং হতে পারে, এখানে পারফোরেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো ডিটেলসে। এটা হচ্ছে ডাইভার্টিকুলাম ফরমেশন এন্ড রিলেটেড কমপ্লিকেশন, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। আর কিছু তো হতে পারে ভাস্কুলার প্রবলেম, ভাস্কুলার যেমন হতে পারে মেসেন্টারিক ইস্কেমিয়া। মেসেন্টারিক ইস্কেমিয়া, এখন এই এই ইস্কেমিয়া আর্টারিয়াল অক্লুশনের জন্য হতে পারে, ভেনাস থ্রম্বোসিসের জন্য হতে পারে। আর্টারিয়াল অক্লুশন কি এম্বোলিজমের জন্য হয় সাধারণত, তা আর্টারিতে এম্বোলাসের জন্য, ভেইনে থ্রম্বোসের জন্য এরকম হতে পারে। সো মোটা দাগে এই কয়েক ধরনের ডিজিজই হয় স্মল ইন্টেস্টাইনে। সার্জিক্যাল, যেগুলো সার্জিক্যাল, মেডিকেল অনেক ডিজিজ আছে, আমরা সার্জিক্যাল ডিজিজ গুলো নিয়ে কনসার্ন। সো এর মধ্যে প্রত্যেকটা আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটার ফাংশন নিয়ে রিলেটেড। যে আমরা বলতেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের ফাংশন হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন করা।
সো যদি এই ডাইজেশন অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইন যদি কোনো কারণে কাটা লাগে, তাহলে কি হবে? ডাইজেশন অ্যাবজর্পশন হবে না। তার অর্থাৎ কি, সেখানে একটা ম্যাল অ্যাবজর্পশন হবে, ম্যাল অ্যাবজর্পটিভ একটা কন্ডিশন ডেভেলপ করবে। সো সেই ম্যাল অ্যাবজর্পটিভ কন্ডিশন নর্মালি কি হয়, নর্মালি যদি আমি অল্প কিছু লেন্থ, যেহেতু 600 সেন্টিমিটার আছে এখানে আমার, 600 সেন্টিমিটার থেকে আমি 100-200 কেটে ফেললে খুব বেশি হ্যাম্পার হয় না, বাকিরা ওইটাকে কভার আপ করে ফেলে। কিন্তু যখন সিগনিফিক্যান্ট অনেক বড় একটা অংশ কেটে ফেলা লাগে, তখন কিন্তু বডি সেটাকে আর কম্পেনসেট করতে পারে না। সো পরে দেখা যায় যে কি একটা ম্যাল অবজেক্টিভ কন্ডিশন ডেভেলপ করে, ডিউ টু হোয়াট, ডিউ টু রিমুভাল অফ সিগনিফিক্যান্ট পোর্শন, ডিউ টু রিমুভাল অফ significant portion of small intestine। সো অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যখন যে কোনো কারণে, যে কোনো ডিজিজ প্রসেসের কারণে আমার স্মল ইন্টেস্টাইন রিসেক্ট করা লাগলো, যখন আমি সিগনিফিক্যান্ট একটা পোর্শন রিসেক্ট করে ফেললাম, তখন কি হবে, স্মল ইন্টেস্টাইনের লেন্থটা অনেকটাই কমে আসবে, লেন্থটা শর্ট হয়ে যাবে। তো এই যে শর্ট, স্মল ইন্টেস্টাইনটা শর্ট হয়ে যাওয়ার কারণে একটা ম্যাল অ্যাবজর্পটিভ কন্ডিশন হচ্ছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে শর্ট বাওয়েল সিনড্রোম। শর্ট বাওয়েল সিনড্রোম। এখন কত শর্ট হলে এই সিনড্রোমটা হবে? এটা রিসার্চ করে দেখা গেছে যে সিমটম গুলো শুরু হয় 200 সেন্টিমিটারের নিচে গেলে, যে টোটাল লেন্থ যদি 200 সেন্টিমিটার বা তার থেকে নিচে নেমে যায়, তখনই শর্ট বাউল সিনড্রোমের সিমটম গুলো শুরু হয়। সিমটম কি? ম্যাল অ্যাবজর্পটিভ যে কন্ডিশন গুলো, কোনো কিছু অ্যাবজর্পশন হবে না, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হবে না, ফ্লুইড অ্যাবজর্পশন হবে না, ইলেকট্রোলাইট গুলো লস হয়ে যাবে, তাহলে কি হবে? এবং আলটিমেটলি তার ওয়েট লস ডেভেলপ করবে। সো এবং এই যে যে সবকিছু যে অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে তার সব কি বের হয়ে যাবে স্টুলের সাথে। সো অর্থাৎ তার কি হবে? ডায়রিয়া হবে। সো আমরা যদি সাইন সিমটম চিন্তা করি, সাইন সিমটমস নাম্বার ওয়ানে আসবে হচ্ছে ইনট্রাক্টেবল ডায়রিয়া, যে তার ডায়রিয়া হচ্ছেই, ডায়রিয়ার অন্য চিকিৎসা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কারণ তার স্মল ইন্টেস্টাইনে নাই, অ্যাবজর্পশন কে করবে? ইনট্রাক্টেবল ডায়রিয়া। সেকেন্ড হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন হবে সব নিউট্রিয়েন্টের, তো তাহলে কি হবে? ফ্লুইড ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইমব্যালেন্স, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, তারপরে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এগুলো ডেভেলপ করবে। এবং আলটিমেটলি কিন্তু প্রোগ্রেসিভ ম্যালনিউট্রিশন হইতে হইতে পেশেন্টের কিন্তু সিগনিফিক্যান্ট একটা ওয়েট লসের দিকে চলে যাবে। সাইন সিমটম সম্পর্কে আমরা জেনে ফেললাম। এবার আসি যে কজ। সো কজ বলেছিলাম যে কোনো কারণে যদি রিসেকশন করা লাগে। সো রিসেকশন কেন লাগতে পারে? সো রিসেকশন যখন তখনই লাগবে যখন স্মল ইন্টেস্টাইনের একটা সিগনিফিক্যান্ট অংশ এতটাই ড্যামেজ যে ওইটা ফাংশনালি অ্যানাটমিক্যালি ওইটা ভায়াবল না। সো এইটার কারণ কি হতে পারে? এক হতে পারে টিউমার, কোন একটা নিউপ্লাজম হলে সেই নিউপ্লাজমটা আমাকে এক্সারসাইজ করতেই হবে, এটার কারণে হতে পারে। দুই হতে পারে কি মেসেঞ্জারিক ইনফার্কশন, মেসেন্টারিক ইনফার্কশন বা ইস্কিমিয়া যেটাই বলি না কেন, মূল কথা হচ্ছে যে মেসেন্টারিতে যদি ব্লাড সাপ্লাই অফ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ব্লাড ইস্কিমিয়া হবে কার? ইস্কিমিয়া হবে স্মল, মানে গাটের, ইন্টেস্টাইনের, লার্জ ইন্টেস্টাইন হোক বা স্মল ইন্টেস্টাইন হোক। সো এক্ষেত্রে মেসেন্টারিক ইনফার্কশনের কারণে কি হয়েছে, যে স্মল ইন্টেস্টাইনটা নেক্রোসিস হয়ে গেছে, নেক্রোসিস হয়ে যাওয়ার কারণে ওইটা তো আর তখন রাখা যাবে না, তখন ওটাকে ফেলে দিতে হবে। থার্ড যেটা হইতে পারে সেটা হচ্ছে ক্রনস ডিজিজ, যে ক্রনস ডিজিজ এতই সিভিয়ার হয়ে গেছে, আমরা জানি যে ক্রনস ডিজিজে কি হয়, সেখানে কিন্তু ইনফ্লামেশন হয়ে আলটিমেটলি একটা নেক্রোসিস ডেভেলপ করে, কিছু অংশ ইনফ্লামেশনের কারণে ডিস্ট্রয় হয়ে যায়। সো তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই ডিজিজ সেগমেন্টটা ফেলে দেওয়া লাগে। সো ক্রনস ডিজিজের কারণে রিসেট করা লাগতে পারে। নাম্বার 4 হইতে পারে ভলভুলাসের কারণে। ভলভুলাস কি? যে মেসেন্টারির অ্যাক্সিস বরাবর যদি গাঁটটা পেঁচায় যায়, পেঁচায় গিয়ে তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। তারপরে এই যে পেঁচায় যে গেল, তখন কিন্তু সে ব্লাড সাপ্লাইটা পাবে না, কারণ এই যে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে একটা ইন্টেস্টাইনের একটা সেগমেন্ট, আর এটাকেই পেঁচায় রাখছে হচ্ছে মেসেন্টারিটা, এইভাবে হচ্ছে এই দিক থেকে এইভাবে পেঁচায় রাখছে, পিছনে হচ্ছে ওয়ালের সাথে, অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। এই মেসেঞ্জারের মধ্যে দিয়ে গেছে কিন্তু ব্লাড ভেসেল গুলো আসছে, ঠিক আছে, মেসেঞ্জারের মধ্যে দিয়ে ব্লাড ভেসেল গুলো আসছে। এখন এটা যদি পেঁচায় যায়, পেঁচায় গেলে কি হবে, যে এরকম ঘুরে গেল, এই মাথাটা এই পাশে চলে আসলো, এই মাথার ওই পাশে চলে গেল, তাহলে কি হবে, এখানে একটা প্যাচ খেয়ে যাবে, তখন মেসেঞ্জারিটা হয়ে যাবে এরকম।
তখন মেসেন্টারিটা হয়ে যাবে এইরকম, যেই বরাবর প্যাচ খেয়ে গেল সেই বরাবর কিন্তু এরকম ন্যারো হয়ে যাবে। সো ন্যারো হয়ে গেলে কি হবে, ব্লাড ভেসেল গুলো এখানে চাপা পড়বে। সো ব্লাড ভেসেল গুলো এখানে চাপা পড়লে তখন সেখানে কি হবে, ইসকেমিয়া ডেভেলপ করবে। ইসকেমিয়া হলেই যাবে এই ইন্টেস্টাইন যখন ব্লাড সাপ্লাই পাবে না, একই ঘটনা হবে, আলটিমেটলি নেক্রোসিস হবে। সো মেসেন্টারি ইনফার্কশন বলি বা হচ্ছে ভলভুলাস বলি বা ক্রনস ডিজিজ বলি, এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু হচ্ছে কি হচ্ছে, নেক্রোসিস হয়ে যাচ্ছে। স্মল ইন্টেস্টাইনে যে অংশটা নেক্রোসিস হয়ে গেছে, যে একটা অংশটা ভায়াবল না, সেই অংশটাকে কিন্তু আমরা ফেলছি। ভায়াবল অংশকে কিন্তু আমরা ফেলছি কখন, যদি টিউমার থাকে। তারপর নাম্বার 5 একটা হতে পারে, সেটা হচ্ছে রেডিয়েশন এন্টেরাইটিস। রেডিয়েশন এন্টেরাইটিস বা রেডিয়েশন ইনজুরি আমরা বলতে পারি। সো যে কোনো কারণে রেডিয়েশন, সেটা হইতে পারে সে হচ্ছে এক্স রে মেশিনের সামনে কাজ করে, বা কোনো একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে সেটার কারণে হতে পারে, অথবা হইতে পারে তার কোনো একটা ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে রেডিওথেরাপি নেওয়া হয়েছে। তো যে কারণ যে কোনো কারণেই হোক না কেন, রেডিয়েশনের ইফেক্টে কিছু আর্লি ইফেক্ট আছে, কিছু লেট ইফেক্ট আছে। তো আর্লি ইফেক্টে যেটা হয়, যে রেডিয়েশনের এনার্জির কারণে স্মল ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াল সেলগুলো আছে, সেই এপিথেলিয়াল সেলগুলো ড্যামেজ হয়ে যায়। তো যেহেতু স্মল ইন্টেস্টাইনের এপিথেলিয়াল সেলগুলো র্যাপিড টার্নওভার রেট, সো আর্লি ইফেক্টে কি হয়, যে ড্যামেজটা হয় সেটা পরবর্তীতে নতুন সেল ডিভাইড, নতুন রি এপিথেলিয়ালাইজেশনের মাধ্যমে এটা কিন্তু কারেকশন হয়ে যায়। কিন্তু লেট ইফেক্ট আছে একটা। সো লেট ইফেক্টের জন্যই কিন্তু এখানে মূলত সমস্যাটা হয়ে থাকে। সো এটা লেট ইফেক্ট হচ্ছে, লেট ইফেক্ট লেট ইফেক্টে আসে কি, ভাস্কুলার থ্রম্বোসিস হয়। যে ব্লাড ভেসেল আছে মেসেন্টারের মধ্যে, যে ব্লাড ভেসেল ইন্টেস্টাইনে যেটা সাপ্লাই দিচ্ছে, সেই ভেসেলের ভিতরে থ্রম্বাস ডেভেলপ করে। সো ভাস্কুলার থ্রম্বোসিস যখন হয়, তখন কিন্তু এটা এখান থেকে আলটিমেটলি ইস্কিমিয়া ডেভেলপ করে, এবং ইস্কিমিয়া থেকে রেজাল্ট কি, নেক্রোসিস। সো নেক্রোসিস যখন হয়ে যাচ্ছে, তখন এই নেক্রোটিক পার্ট কিন্তু আমরা রাখতে পারবো না, এটাকে ফেলে দিতে হবে। তো দেখা গেল যে টিউমার বাদে বাকি সব ক্ষেত্রে আমরা এই ইন্টেস্টাইন সেই অংশটাই ফেলে দিচ্ছি, যেটা আলটিমেটলি ভায়াবল না। সো এই অংশগুলোকে ফেলে দেওয়ার কারণে দেখা যাচ্ছে সিগনিফিক্যান্ট পোর্শন যখন আমরা রিসেট করে ফেলতেছি, তখন কিন্তু আমাদের শর্ট বাউল সিনড্রোমটা হচ্ছে। তো এই যে শর্ট বাউল সিনড্রোম যে হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখলাম যে 200 সেন্টিমিটারের নিচে গেলে আমাদের সাইন সিনড্রোম গুলো আসা শুরু হয়। কিন্তু টোটালি কিন্তু মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি মানে যে টোটালি ডেফিসিয়েন্ট তা কিন্তু না। মানে তার যতটুকু দরকার ছিল তার থেকে কম পাচ্ছিল। এই অবস্থায় যদি আমরা তাকে সাপ্লিমেন্ট দেই, যে তাকে ফ্লুইড ইমব্যালেন্স হচ্ছে, তাকে আমরা ফ্লুইড সাপোর্ট দিলাম। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তাকে ইলেকট্রোলাইট সাপোর্ট দিলাম। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা ডেফিসিয়েন্সি হচ্ছে, তাকে আমি প্যারেন্টারালি সাপোর্ট দিলাম, মাইক্রোনিউট্রিয়েন্টটা সাপোর্ট দিলাম। ঠিক আছে। তো এর মধ্যে এই যে সাপোর্ট দিয়ে তো আমরা রাখবো, তো যদি ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে হচ্ছে আমাদের এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। সো এটা কিন্তু আমাদের মেইন এনার্জির সোর্স। সো এইটার যদি ডেফিসিয়েন্সি, সিভিয়ার ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশনের দিকে চলে যাওয়া লাগে, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন। এর আগে, এর আগ পর্যন্ত কিন্তু আমরা তাকে ফ্লুইড সাপোর্ট, ইলেকট্রোলাইট সাপোর্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা লাগতেছে, হ্যাঁ, যেই ট্রেস এলিমেন্ট লাগতেছে সেটা আমরা দিব, বা ভিটামিন যেটা লাগবে সেটা আমরা দিব, দিয়ে কিন্তু আমরা মোটামুটি সাপোর্ট দিতে পারি। তো টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন লাগলে কিন্তু সেখানে টোটালি আমরা বলতে পারি যে ইন্টেস্টাইন তার আসলে কোনো কাজ করতে পারতেছে না। তো ইন্টেস্টাইন যদি তার কাজ করতে না পারে, সেটাকে আমরা তখন বলতেছি ইন্টেস্টিনাল ফেইলিওর। ইন্টেস্টিনাল ফেইলিওর যখন কোনো ইন্টেস্টাইন যে কুসি অ্যাবজর্পশন হচ্ছে না, কোনো লাভই হচ্ছে না, টোটাল তার নিউট্রিশনটা দেওয়া লাগতেছে প্যারেন্টারালি, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল ফেইলিওর আমরা বলি। তো দেখা যায় যে 100 থেকে 200 সেন্টিমিটার, যখন মানে তো বলছি যে 200 সেন্টিমিটার নিচে নামলে সিমটম শুরু হয়। তো 100 সেন্টিমিটার পর্যন্ত দেখা যায় যে ইন্টেস্টিনাল ফেইলিওর ডেভেলপ করে না। কিন্তু যখনই লেস দেন 100 সেন্টিমিটারে চলে যায়, তখন ওই আম, আহ, অত ছোট ইন্টেস্টাইন দিয়ে, অত ছোট বাওয়েল দিয়ে আসলে খুব বেশি অ্যাবজর্পশন করা যায় না। তো তখন কিন্তু এই ইন্টেস্টিনাল ফেইলিওরটা ডেভেলপ করে। তখন আমাদেরকে চলে যেতে হয় টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের দিকে। তো তাহলে এটা আমরা বুঝলাম যে ইন্টেস্টিনাল ফেইলিওরটা কি। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাইন সিমটমের ক্ষেত্রে আমরা আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে আইলিওসিক্যাল ভালভ। আমরা জানি যে আইলিয়াম এবং সিকামের মাঝখানে একটা ভালভ আছে, যেটার নাম হচ্ছে আইলিওসিক্যাল ভালভ। এবং এটার কাজ হচ্ছে ওয়ান ওয়ে বা ওয়ান ওয়ে ফ্লো মেনটেন করা। অর্থাৎ খাবার বা ইন্টেস্টাইনের যে কন্টেন্ট, সেটা শুধুমাত্র আইলিয়াম থেকে সিকামের দিকে যাবে, নট ব্যাকওয়ার্ডস। সো ব্যাকওয়ার্ডস ফ্লো যখন আইলিওসিক্যাল ভালভটা কেটে ফেলা হবে, তখন কি হবে, এই ওয়ান ওয়ে ফ্লোটা মেনটেন করতে পারবে না। তখন রিফ্লাক্স হবে, রিফ্লাক্স অফ কোলোনিক কন্টেন্ট। সিকাম কিন্তু লার্জ ইন্টেস্টাইন একটা পার্ট। সো রিফ্লাক্স অফ কোলোনিক কন্টেন্ট, কারণ লার্জ ইন্টেস্টাইনের সব কন্টেন্ট তখন আর কোনো বাধা নাই, তারা সব প্রেশার ওদিকে বাড়লেই ব্যাক ফ্লো হবে।
তো রিফ্লাক্স হলে কোলনে কি থাকে? কোলনে থাকে হচ্ছে ব্যাকটেরিয়া। কোলনে থাকে ব্যাকটেরিয়া। তো এই যে কোলনে যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো তখন ওভারগ্রো করবে। ওভারগ্রো করলে তারা কি করবে? তারা সব নিউট্রিয়েন্ট গুলো নিয়ে যাবে। তো তারা নিউট্রিয়েন্ট নিয়ে গেলে এটার জন্য কি হবে? ম্যাল অ্যাবজর্পশন হবে। ম্যাল অ্যাবজর্পশন, তারা নিউট্রিয়েন্ট নিয়ে যাবে এবং তাদের অ্যাক্টিভিটির কারণে কি হবে? সিক্রেশন বাড়বে। সিক্রেশন বেড়ে গেলে তাদের জন্য ডায়রিয়া হবে আরো। সো ওভারঅল আলটিমেটলি ইফেক্ট একই হচ্ছে, এটা জাস্ট একটা ভিন্ন মেকানিজম যে আইলেসিক্যাল ভালভও ভেরি ইম্পর্টেন্ট। সো যদি কোনোভাবে পসিবল হয় যে আইলেসিক্যাল ভালভ আমরা প্রিজার্ভ করে বাকি অংশটা কাটলে আমার ডিজিজ যে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আইলেসিক্যাল ভালভটা যদি আমি প্রিজার্ভ করতে পারি তাহলে কিন্তু আমার এই যে ডায়রিয়া ম্যালাবজেশন কিছুটা হলেও কম হবে। So, এখন আমরা সাইন সিমটম বুঝলাম, এবার ম্যানেজমেন্টের দিকে আসি। তো ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আসে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, তারপরে আসে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্টে কি আছে? প্রথমে হচ্ছে যেহেতু তার ডায়রিয়া হবে বেশি, ইন্ট্রাক্টেবল ডায়রিয়া হবে, তাহলে আমরা তাকে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট দিব, সেটা হচ্ছে লোপেরামাইড। অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, সেটা কি? লোপেরামাইড। এর প্রথমে বলছিলাম যে রিসেকশন করলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর জন্য আমরা কি দিতে পারি। এরপর আমাদেরকে কি দিতে হবে? যে যে বাইল অ্যাসিডটা থেকে যাচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে না, স্টুলের সাথে বের হয়ে যাচ্ছে, সেটা অনেক ওয়াটার ড্র করে সেটা আরো বেশি ডায়রিয়া করতেছে, সেটা ইন্টেস্টাইনকে ইরিটেট করতেছে। সেই জন্য আমাদেরকে বাইল অ্যাসিড সিকুয়েস্টারিং এজেন্ট দিতে হবে। বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্ট, যেটার নাম হচ্ছে কোলেস্টাইরামিন। কোলেস্টাইরামিন। আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে এই যে ইন্টেস্টাইনে যখনই ফুড ম্যাটেরিয়াল আসে, সেটা ইন্টেস্টাইন কিন্তু সিগন্যাল পাঠায় স্টোমাককে যে তুমি তোমার কাজ স্টপ করো, একটু হোল্ড করো, আমি আমার কাজ শেষ করে নিই, তারপরে তুমি আবার পাঠাও। সো ইন্টেস্টাইন কিন্তু ইনহিবিট করে অ্যাসিড সিক্রেশনকে। সো যেহেতু এখানে ইন্টেস্টাইনে খাবার আসতেছে না, ইন্টেস্টাইনে তো নাই, সো সে কি করবে না, সে এই অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করতে পারবে না। সো অনেক বেশি অ্যাসিড সিক্রেশন হবে। সো সেই অ্যাসিড সিক্রেশনটাকে আমার তো কাউন্টার করতে হবে। সো অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রোটন পাম্প ইনহিবিটর অথবা H2 ব্লকার কিছু একটা দিতে হবে টু প্রিভেন্ট হাইপার সিক্রেশন অফ অ্যাসিড। এবং এর পাশাপাশি আমাকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। নিউট্রিশনাল সাপোর্ট, যদি তার ফ্লুইড ইমব্যালেন্স থাকে তাহলে আমাকে আইপি ফ্লুইড দিতে হবে। ইলেকট্রোলাইট যদি লস হতে থাকে, যেটা লস হবে সেটা আমাকে সাপ্লিমেন্ট দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট লস হলে ভিটামিন তো আমাদের লস হবে, ভিটামিন বি12 লস হবে। আমরা বলেছি যে পারেন্টারালি আমরা ভিটামিন বি12 দিব, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমরা পারেন্টারালি দিব, সেভাবে আমাদেরকে পারেন্টারালি সেটা সাপোর্ট দিতে হবে। যদি ম্যাক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, আমাদেরকে টোটাল পারেন্টারাল নিউট্রিশনের দিকে চলে যেতে হবে। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিকে চলে যেতে হবে আলটিমেট। তো এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এরপরে আসছে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টে আমরা কখন যাব? যখন আমার মেডিকেল ম্যানেজমেন্টে ফেল করতেছে। ফেল করতেছে মানে কি? মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে আমি কাভার আপ করতে পারতেছি না, আমি পেশেন্টকে স্টেবল রাখতে পারতেছি না, অথবা তাহলে এক নাম্বার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট ফেইল্ড, মানে আমি আশানুরূপ সেখান থেকে উপকার পাচ্ছি না, পেশেন্টের বারবার ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য তারা অনেক খারাপ ইফেক্ট হচ্ছে, এগুলো হচ্ছে। আরেকটা কি হতে পারে? কমপ্লিকেশনস, কমপ্লিকেশনস অফ টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন। টোটাল প্যারেন্টারাল নিউট্রিশনের কিছু কমপ্লিকেশন আছে। টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে ভেনাস অ্যাক্সেস নিতে হয়, সেখানে ভেনাস অ্যাক্সেস নিতে হয়। দেখা যায় যে বারবার আমি ভেনাস অ্যাক্সেস, বারবার ক্যানুলা করছি বা বারবার সিভিলাইন করছি, করতে করতে ওখানে থ্রম্বোফ্লেবাইটিস হয়, ফ্লেবোথ্রম্বোসিস হয়, ভেইনের মধ্যে থ্রম্বাস ডেভেলপ করে। থ্রম্বাস ডেভেলপ করলে আস্তে আস্তে এই অ্যাক্সেস পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, ভেইনগুলো নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে আমি আর ভেইনের অ্যাক্সেস পাচ্ছি না, নো মোর ভেইনস লেফট, নো মোর ভেইনস লেফট টু ক্যানুলেট। তখন আমি কি করব? তখন তো আমি টিপিন দিতে পারবো না, তখন আমাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাইতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে যে এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে ভেনাস অ্যাক্সেস আমি বারবার নিচ্ছি, তাহলে কি এটা একটা এন্ট্রি ফর ইনফেকশন। সো এটার কারণে কি হতে পারে? সেপসিস হতে পারে। সো বারবার রিকারেন্ট সেপসিস ফ্রম এই যে ভেনাস ক্যাথেটার, ভেনাস ক্যানুলা যেটাই বলি, ক্যানুলা বা ভেনাস ক্যাথেটার থেকে বারবার সেপসিস হচ্ছে, রিকারেন্ট সেপসিস।
তাহলে কি করতে হবে, আমাকে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে তাই সে নিউট্রিশন পাবে কি হবে, তাহলে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে, সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাইতে হবে। তারপরে নাম্বার 3-তে আসতেছে হচ্ছে নাম্বার 3, লিভার ডিজিজ। এই যে লিভার ডিজিজটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটাকে বলা হয় ইন্টেস্টিনাল ফেইলিওর অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ অথবা প্যারেন্টাল নিউট্রিশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ, একই জিনিস। সেখানে মূলত ঘটনা যেটা ঘটতেছে যে আমি যেহেতু প্যারেন্টাল নিউট্রিশন দিচ্ছি, এখন প্যারেন্টাল নিউট্রিশন দেওয়াতে কি হচ্ছে, ওভার নিউট্রিশনের একটা চান্সেস থাকে। সো ওভার ফিডিং যদি করে ফেলে, ওভার ফিডিং ওভার ফিডিং হইলে যেটা হবে, ওভার ফিডিং হলে যেটা হবে যে আমরা দেখা যাচ্ছে যে এখানে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের মধ্যে কি দেই, আমরা অ্যামাইনো অ্যাসিড দেই, আমরা ফ্যাটি অ্যাসিড দেই। সো অ্যামাইনোসল, ফ্যাটিসল এইসব নামে পাওয়া যায়। অ্যামাইনোসল দিচ্ছি, ফ্যাটিসল দিচ্ছি। সো যদি দেখা যায় যে আমি বা কার্বোহাইড্রেটও থাকে সেখানে, তো ওভার ফিডিং যদি করি, বেশি কার্বোহাইড্রেট দিয়ে ফেললাম আমি, বেশি ফ্যাট দিয়ে ফেললাম আমি, এবং কার্বোহাইড্রেট গুলো আলটিমেটলি লিভারে স্টোর হবে ফ্যাট হিসেবে। সো যখন আমি ওভার ফিডিং করে ফেলবো, তখন এই বেশি বেশি ফ্যাট কি হবে, লিভারে জমা হবে। সো ওভার ফিডিং এর জন্য যেটা হবে সেটা হবে হেপাটিক স্টিয়াটোসিস। হেপাটিক স্টিয়াটোসিস মানে ফ্যাটি লিভারের মতো হবে। এবং এই ফ্যাট ড্রপলেট যত জমতে থাকে সেলের মধ্যে, তখন সেই সেলগুলোর ফাংশনালিটি আস্তে আস্তে কমতে থাকে, এবং আলটিমেটলি দেখা যায় যে লিভার তার আগের মতো কাজ করতে পারে না, হেপাটিক ফেইলিওর ডেভেলপ করে। এটা একটা মেকানিজম। আরো মেকানিজম কি আছে? আরো মেকানিজম আছে হচ্ছে যে এই যে যেহেতু এন্টেরাল যে ফিডিং সেটা হচ্ছে না, ইন্টেস্টাইন কিন্তু সিগন্যাল পাঠায় গল ব্লাডারকে। ইন্টেস্টাইন গল ব্লাডারকে সিগন্যাল পাঠায় কোলেসিস্টোকাইনের মাধ্যমে। ইন্টেস্টাইন কোলেসিস্টোকাইনের মাধ্যমে গল ব্লাডারকে সিগন্যাল পাঠায় যে তুমি এখন কন্ট্রাক্ট করো। তো এই সিগন্যাল যেহেতু যাবে না, তাহলে কি হবে, গল ব্লাডারের মধ্যে স্ট্যাসিস হবে, তাহলে বাইল স্ট্যাসিস হবে। বাইল স্ট্যাসিস বা যেটাকে আমরা বলতেছি কোলেস্ট্যাসিস। কোলেস্ট্যাসিস যদি হয়, কোলেস্ট্যাসিস হইলে এটাও লিভার, তখন কি হবে, বাইলের ব্যাকফ্লো হয়ে লিভারে চলে যাবে, এবং এই বাইলটা লিভারে গিয়ে তখন লিভার ড্যামেজ করবে। তাহলে এইটা আরেকটা মেকানিজম। তাহলে একটা হচ্ছে স্টিয়াটোসিস, আর একটা হচ্ছে কোলেস্ট্যাসিস। আরো কি হবে, গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্মেশন হবে। কিভাবে? যেহেতু এই যে ইন্টেস্টাইনে আমাদের বাইল অ্যাসিড, আইলেমের মধ্যে বাইল অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছিল, এখন তার বাইল অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছে না। তাহলে কি হবে, বাইল অ্যাসিডের ওভারঅল বডি থেকে লস হইতে থাকবে। তাহলে বাইল অ্যাসিড লস, বাইল অ্যাসিড লস হলে কি হবে, বাইলের মধ্যে বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাবে, তখন বাইল হয়ে যাবে সুপার স্যাচুরেটেড। সুপার স্যাচুরেটেড যদি হয়ে যায় বাইল, তখন কি হবে, স্টোন ফর্মেশন হবে, গল ব্লাডারে স্টোন ফর্মেশন। তাহলে এই তিনটা মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি কিন্তু লিভারে এবং গল ব্লাডারে ড্যামেজ হবে। তো যখন এই লিভার ডিজিজটা সিগনিফিকেন্ট লেভেলে চলে যাচ্ছে, যে আমার আলটিমেটলি আমার ইন্টেস্টাইন তো গেছে, আমার লিভার নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি, তাহলে তখন আমাকে কিন্তু টোটাল প্যারেন্টাল নিউট্রিশন বন্ধ করে আমাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাইতে হবে। এখন সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি আছে? সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছে হচ্ছে আমাদের, সার্জিক্যাল ম্যানেজমেন্ট নাম্বার 1-এ আছে হচ্ছে আমাদের লেংথেনিং প্রসিডিউর। লেংথেনিং প্রসিডিউর, ধরা যাক আমার 150 সেন্টিমিটার বাওয়েল আছে, সেটাকে আমি লম্বা করে যদি 250 পর্যন্ত নিতে পারি, তাহলে কিন্তু সেটা আমার জন্য সুবিধাজনক। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সভার্স এন্টারোপ্লাস্টি। সিরিয়াল ট্রান্সভার্স এন্টারোপ্লাস্টি। ইন্টেস্টাইনটাই কি মাঝখান দিয়ে কেটে টেনে লম্বা করে জোড়া লাগানো হয়, জোড়া লাগাই লেংথেনিং করা হয়। সো দেখা গেছে যে লেংথেনিং প্রসিডিউর গুলো চাইল্ডের ক্ষেত্রে ভালো কাজ করে, অ্যাডাল্টের ক্ষেত্রে অতটা সাকসেসফুল হয় না। তো তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে কি করতে হবে, অ্যাডাল্টদের ক্ষেত্রে আলটিমেটলি ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্টেশনই হচ্ছে লাস্ট রিসোর্স। ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্টেশন। সো তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে লেংথেনিং প্রসিডিউর আছে, ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্টেশন আছে। লেংথেনিং প্রসিডিউরটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে ভালো কাজ করে, অ্যাডাল্টদের ক্ষেত্রে অত ভালো কাজ করে না। সো অ্যাডাল্টদের জন্য আমাদের লাগবে হচ্ছে ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্টেশন। সো ওভারঅল যদি আমি একটু রিক্যাপ করি আবার, যে আজকে আমরা কি কি আলোচনা করলাম, যে স্মল ইন্টেস্টাইনের অ্যানাটমিটা, ব্রিফ অ্যানাটমি, ব্রিফ ফিজিওলজি, তার কি কি ফাংশন, কোনটা ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে আইলিয়াম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান জেজুনাম।
সো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সার্জারির সময় আইলিয়ামটাকে প্রিজার্ভ করার জন্য। আইলিয়াম পুরোটা প্রিজার্ভ করতে না পারলেও আমরা যদি আইলিওসিক্যাল ভালভটা প্রিজার্ভ করতে পারি, তারপর আমরা সিমটম কিছুটা কমাইতে পারি। এবং কোনো কারণে যদি আমার রিসেকশন করাই লাগে, সেক্ষেত্রে যদি 200 সেন্টিমিটারের নিচে চলে আসে, তখন আমাদের কি সমস্যা হয়, সেটা যে সমস্যা হয় সেটাকে বলা হচ্ছে স্মল বাওয়েল সিনড্রোম। এবং এরা যখন 100 সেন্টিমিটার নিচে নেমে আসে, তখন যে সমস্যাটা হয় যে সে ফ্লুইড, ইলেক্ট্রোলাইট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এগুলো কোনো ব্যালেন্স মেনটেন করতে পারে না, তখন সেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল ফেলিওর। এবং এর অনেকগুলো ইফেক্ট আছে, তার মধ্যে এটা ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কি কি করা লাগবে, বিভিন্ন রকমের এজেন্ট দেওয়া লাগবে, অ্যান্টি ডায়রিয়াল, বাইলিসিস সিকুয়েস্ট্র্যান্ট, অ্যাসিড ইনহিবিটর, এইগুলো দেওয়া লাগবে। এবং তার পাশাপাশি আমাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট হিসেবে টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন দেওয়া লাগতে পারে। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিলে তার বেশ কিছু কমপ্লিকেশন আছে। সেই কমপ্লিকেশন যদি ইনবেয়ারেবল হয়, যে আমি সেটা আর বেয়ার করতে পারছি না, কমপ্লিকেশন অনেক বেশি, তখন আমাদেরকে চলে যেতে হবে ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্টেশনের দিকে।